সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। হাই ফ্রেন্ডস, আমি দীপ আর আপনারা শুনছেন সত্য ঘটনা অবলম্বনে শনিবারের অশরীরী। আগের সপ্তাহে বিশেষ কারণবশত আমরা কোনো ঘটনা পোস্ট করতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আজকে অষ্টম পর্বে আপনাদের জন্য কয়েকটা ঘটনা আমরা নিয়ে এসেছি। তো চলুন শুনে নেওয়া যাক আজকের ঘটনাগুলো। তার আগে বলে রাখি, আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে শুরু করেছেন, সেটা আমাদের জন্য খুবই ভালো খবর। আপনারা চাইলে আরও ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা শনিবারের অশরীরী @gmail.com বা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরী ইনবক্সেও পাঠাতে পারেন। তো চলুন আজকের ঘটনাগুলো শুনে নেওয়া যাক, কারণ আপনাদেরকে ঘটনা যতই আমরা বলি ততই আমাদেরও আনন্দ হয় এবং আপনারা যে ঘটনাগুলো শোনেন তাতে আপনারাও আনন্দ পান। আমাদের একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে আমাদের অশরীরী পরিবারের সদস্য সংখ্যাও দিন দিন বাড়ছে এবং আমাদের শ্রোতার সংখ্যাও দিন দিন বাড়ছে। তাই আপনাদেরকে ঘটনাগুলো শুনিয়ে আমরা খুবই আনন্দ পাই। তো চলুন শুনে নেওয়া যাক আজকের প্রথম ঘটনা। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। আজকের প্রথম ঘটনাটা পাঠিয়েছে বর্ধমান থেকে সৌভিক। সৌভিক লিখেছে, দীপদা, তোমার চ্যানেলটা নতুন এবং তোমার চ্যানেলে যতগুলো ঘটনা তুমি শুনিয়েছো আমি সবগুলোই শুনেছি এবং তোমার ঘটনাগুলো আমার শুনতে বেশ ভালোই লেগেছে। তো সেই জন্য আমিও একটা ঘটনা তোমাদেরকে পাঠালাম। এই ঘটনাটা শুনেছিলাম আমি আমার কাকার কাছ থেকে, তার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো কাকা যেভাবে আমাকে ঘটনাটা বলেছে আমি সেইভাবেই তোমায় লিখে পাঠালাম। পারলে তোমার চ্যানেলে আমার ঘটনাটা শুনিও। যদি এই ঘটনাটা শোনাও তাহলে আমি এরপর আরও ঘটনা তোমাকে পাঠাবো। সৌভিক, তোমার ঘটনাটা আমরা অবশ্যই শোনাবো এবং তুমি যে আমাদের ঘটনাগুলো শোনো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই তুমিও শোনো ঘটনাগুলো এবং এই ঘটনাগুলোকে শেয়ার করে দাও, যাতে তোমার আরও বন্ধু বান্ধব আমাদের ঘটনাগুলো শুনতে পারে এবং তাদের জানা কোনো সত্য ঘটনাও আমাদেরকে পাঠাতে পারে। সৌভিক লিখেছে, আমার কাকা একজন ট্রাক ড্রাইভার। প্রায় দিনই রাত্রে ট্রাক নিয়ে অনেক দূরে দূরে চলে যায়। এরকমই একদিন রাত্রেবেলায় বর্ধমান থেকে মাল নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল। কাকার সঙ্গে আরও দুজন ট্রাক ড্রাইভার ছিল, তারা দুটো ট্রাক নিয়ে কাকার সঙ্গেই যাচ্ছিল। সেই দিন সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটও খুব একটা জঞ্জাট ছিল না, সেই জন্য কাকারা বেশ আরামেই যাচ্ছিল। তখন NH-34 এতটা ডেভেলপ হয়নি, রাস্তাঘাট প্রায় ভাঙা এবং এবড়ো খেবড়ো, যাতে ট্রাক নিয়ে যেতে কাকাদের খুবই সমস্যা হচ্ছিল। তখন প্রায় রাত্রি 1টা বাজে। কাকারা তখন পৌঁছয় রায়গঞ্জ থেকে ইসলামপুরের দিকে রওনা দেয়। ইসলামপুর আর রায়গঞ্জের মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে, যার দুই দিকেই ধানের ক্ষেত। কাকারা বেশ আরামেই যাচ্ছিল, গান শুনতে শুনতে ট্রাক নিয়ে এগিয়ে চলছিল। তাদেরকে সকালের মধ্যে শিলিগুড়ি পৌঁছতে হবে, কারণ মাল ডেলিভারি দেওয়ার কথা আছে সকালবেলায়। বৃষ্টির জন্য রাস্তা ঠিকমতোভাবে দেখা যাচ্ছিল না। কাকারা রায়গঞ্জ ছেড়ে কিছুটা বেরোনোর পরেই দেখতে পায় রাস্তার উপরে একটি মহিলা দাঁড়িয়ে আছে। প্রথমে কাকারা ভেবেছে স্থানীয় কোনো মহিলা হবে, কিন্তু যেই জায়গাতে মহিলাকে দেখেছে তার আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি ছিল না। তাই প্রথমে কাকারা একটু অন্য কিছু চিন্তাভাবনা করে। তারা ভেবেছিল হয়তো তাদের মাল লুট করার জন্য কোনো ডাকাত দল এইভাবে হাত পেতেছে, কিন্তু মহিলাটা কাকাদেরকে হাত দেখাতে থাকে। তো কাকা ভাবে যে হয়তো মহিলাটা কোনো বিপদে পড়েছে। কাকা আমতা আমতা করে ট্রাকটাকে দাঁড় করায় মহিলার সামনে এবং মহিলাটিকে জিজ্ঞাসা করে যে এত রাতে সে এখানে কী করছে। তখন মহিলাটি উত্তর দেয় যে পাশের গ্রামেই তার বাড়ি, সে তার আত্মীয়র বাড়ি থেকে ফিরছে, কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি না পেয়ে বিপদে পড়েছে।
তো কাকা একটা অসহায় মহিলাকে এত রাতে রাস্তায় না ছেড়ে গিয়ে ট্রাকে তুলে নেয়। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎই কাকা লুকিং গ্লাসে পেছন দিকে লক্ষ্য করে মহিলাটি তার পেছন সিটে বসে নেই। তখন কাকা হঠাৎই অবাক হয় যে চলন্ত গাড়ি থেকে মহিলাটা কোথায় যাবে। এইসব ভাবতে ভাবতে কাকা জোরে ব্রেক করে দাঁড়িয়ে পড়ে এবং পেছনের দুটো যে ট্রাক ছিল তারাও দাঁড়িয়ে পড়ে। তারা যখন কাকুকে জিজ্ঞাসা করে যে হঠাৎ সে ব্রেক করলো কেন, তখন কাকু বলে যে সে একটি মহিলাকে তুলেছিল কিছুক্ষণ আগে ট্রাকে, কিন্তু হঠাৎই দেখছে গাড়ির মধ্যে সেই মহিলাটি আর নেই। পেছনের ট্রাক দুটো একই কথা বলে যে তারাও দুজন মহিলাকে তুলেছিল, কিন্তু তাদেরও ট্রাকে সেই মহিলাগুলি নেই। যখন কাকা তাদেরকে মহিলার বর্ণনা দেয় এবং তাদের বর্ণনাগুলো শোনে, তখন কাকু বুঝতে পারে একজন মহিলাই তিনটে ট্রাকে একই সময় উঠেছে। এটা কি করে সম্ভব হয়? কাকারা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ায়, এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তখন কাকু বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা অশরীরী ঘটিত কোনো ঘটনা। কাকারা এটা বুঝতে পেরে তারা কোনো রকমের ট্রাক নিয়ে ওখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যায়। এই ছিল আমার কাকার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটা হয়তো ছোট, কিন্তু তোমার চ্যানেলে শোনালে খুবই আনন্দ পাবো। সৌভিক, তোমার ঘটনাটা আমাদের খুবই ভালো লেগেছে, তোমার ঘটনাটা আমরা শোনালাম। তো আশা করি তুমি এরপর আরও ঘটনা আমাদেরকে পাঠাবে। আর আপনাদেরকেও বলে রাখি, যদি আপনারা কেউ কোনো সত্য ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা শনিবারের অশরীরী @gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরীতে ইনবক্সেও পাঠাতে পারেন। তো চলুন শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনাটি। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। আমাদের দ্বিতীয় যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদের কাছে খুবই স্পেশাল ঘটনা, কারণ এই ঘটনাটি আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের রাজশাহী থেকে ফারুক আহমেদ। ফারুক, তোমার ঘটনাটা পাঠানোর জন্য আমরা খুবই আনন্দ পেয়েছি এবং আমাদের এটা ভেবে আরও আনন্দ লাগছে যে আমাদের ঘটনাটা বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। আমাদের চ্যানেলের এই রকম প্রসারণ দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। ফারুক, আমরা চাই আরও আপনি ঘটনা পাঠান এবং আপনার বন্ধুদেরকেও বলুন আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। তো আপনার ঘটনাটা আমরা অবশ্যই শোনাবো এবং আপনার বন্ধুরা যদি কোনো ঘটনা পাঠিয়ে থাকে সেগুলোও আমরা আমাদের চ্যানেলে অবশ্যই শোনাবো। চলুন শুনে নেওয়া যাক ফারুকের ঘটনাটি। ফারুক লিখেছে, এই ঘটনাটি ঘটেছে ফারুকের মামতো ভাইয়ের সঙ্গে এবং সেটা ফারুক স্বচক্ষে দেখেছে। তো ফারুক যেভাবে ঘটনাটা লিখেছে সেভাবেই আমি বলছি। আমি এবং আমার মামতো ভাই ইকবাল দুজনে প্রায় সমবয়সী, আর আমি প্রায় সময়ই মামাবাড়িতে থাকতাম। মামাবাড়িতে গেলে আমি আর ইকবাল দুজনে একসঙ্গে একই রুমে ঘুমোতাম এবং আমার মামাবাড়িটা একটু গ্রামের দিক করে। আমার মামাবাড়ির বিবরণটা আগে দিয়ে দিই। আমার মামাবাড়িটা এমনই একটা গ্রামে যে গ্রামটাতে গেলে পরে সত্যিই মন জুড়িয়ে যায়, চারিদিকে সবুজে আর সবুজে পরিপূর্ণ। আমার মামাবাড়ির পাশেই ছিল একটি বড় পুকুর, পুকুর বলা ভুল হবে, বিল টাইপের, যেখানে প্রায় লোকেরা মাছ ধরতো। কিন্তু এই বিলটার একটা খুব খারাপ ইতিহাস ছিল। সাধারণত সন্ধ্যের পর কেউ এই বিলের দিকে যেত না, কারণ এই বিলে অনেকেই অনেক অলৌকিক কার্যকলাপ দেখেছে। অনেকেই দেখেছে এই বিল থেকে কাউকে উঠে আসতে, আবার অনেকেই দেখেছে কাউকে কাউকে এই বিলের মধ্যে গিয়ে মিলিয়ে যেতে। এই বিল নিয়ে আরও অনেক এরকম ঘটনা শোনা যায়। তো এইরকমই একদিন রাত্রে আমি আর ইকবাল দুজনে রুমে ঘুমোচ্ছিলাম এবং আমাদের রুমের জানালা থেকে বিলটা পরিষ্কার দেখা যায়। একদিন রাত্রে যখন আমরা দুজন ঘুমোচ্ছিলাম, হঠাৎই দেখলাম ইকবাল দরজা খুলে বেরিয়ে গেল। আমি প্রথমে ভাবলাম হয়তো ইকবাল বাথরুমে গিয়েছে, তাই আর এতটা গুরুত্ব দিলাম না। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর তারপর দেখলাম ইকবাল আবার ঘরেই ফিরে এলো, কিন্তু যখন ফিরে এলো তার চোখ মুখ দেখে একটু অস্বাভাবিক লাগলো। মনে হলো যেন
এইমাত্র সে বিলে স্নান করে এসেছে, কিন্তু এত রাতে ইকবাল বিলেই বা যাবে কেন, বা এত রাতে স্নানই বা করবে কেন? আমি যখন ইকবালকে জিজ্ঞাসা করলাম, ইকবাল কোনো কথা না বলে নিজের বিছানাতে গিয়ে শুয়ে পড়ল। এইভাবে তার পরের দিনও একই ঘটনা ঘটল। তখন আমার সন্দেহ হলো। আমি সকালে আমার মামা এবং মামিকে সব কিছু খুলে বললাম যে এইরকমই ঘটতে থাকে প্রত্যেক দিন রাত্রে। এই কথা শোনার পর আমার মামা খুবই ভয় পায়, কারণ রাত্রেবেলায় ওই বিলে যে কেউ যায় না সেটা সবাই জানতো, কারণ ওই বিলের ইতিহাস খুব একটা ভালো নয়। সেই দিন রাত্রে আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন ইকবাল বাইরে যায়। আমরা গেটের বাইরেই অপেক্ষা করছিলাম। দেখলাম ইকবাল দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে গেল এবং এমনভাবে যাচ্ছিল, দেখে মনে হলো যেন সে কোনোরকমভাবে কাউকে দেখে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার কোনো দিকেই কোনো হুঁশ নেই, পাশে কে দাঁড়িয়ে আছে বা কেউ যে তাকে ডাকছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সে আস্তে আস্তে বিলের দিকে যেতে থাকে, আমরাও তার পিছু পিছু যেতে থাকলাম। যখন দেখলাম ইকবাল বিলের কাছে পৌঁছলো, হঠাৎই একটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পেলাম। দেখলাম বিল থেকে দুটো হাত বেরিয়ে এসেছে এবং ইকবালকে সেই জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখে আমার মামা চিৎকার করে ছুটে যায় ইকবালের কাছে এবং ইকবালকে ধরে টেনে নিয়ে আসে। যখন ইকবালকে নিয়ে আসে, ইকবাল আমাদের সবাইকে দেখার পর হঠাৎই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন সে আমাদেরকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন, মানে তার সঙ্গে যা ঘটেছিল তার কিছুই মনে নেই। এইসব দেখার পর আমার মামি তো কান্নাকাটি শুরু করে দেয়। পরের দিন সকালবেলায় আমরা এক পীর বাবার কাছে যাই এবং তাকে গিয়ে আমরা সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর পীর বাবা আমাদেরকে বলে ইকবালকে কোনো এক অশরীরী রোজ রাতে ডাকে এবং ইকবালের কপাল ভালো যে এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি হয়নি। এইসব শোনার পর আমার মামা সেই পীর বাবার কাছে জানতে চায় এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী আছে। তখন সেই পীর বাবা মামাকে জানায় যে সে একটা তাবিজ দিচ্ছে, সেই তাবিজটা সবসময় যেন ইকবাল পরে থাকে। যতক্ষণ এই তাবিজ তার হাতে থাকবে ততক্ষণ কোনো অশরীরী তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর বেশ কিছুদিন কেটে যায়, কোনোরকম কোনো আর ঘটনা এরকম ঘটেনি। একদিন স্নান করতে গিয়ে ইকবাল তাবিজটা হাত থেকে খুলে রাখে এবং সেটা আর পড়তে তার মনে ছিল না। সেই দিন রাতেও আমি আর ইকবাল ওই রুমের মধ্যে ঘুমোচ্ছিলাম। হঠাৎই দেখলাম মাঝরাতে ইকবাল বিছানা থেকে উঠে পড়ে এবং দরজা খুলে সেই আগের মতোই বিলের দিকে এগিয়ে যায়। আমিও তার পিছু পিছু ইকবালকে ডাকতে ডাকতে দৌড়তে থাকি, কিন্তু ইকবাল এতই জোরে হাঁটতে থাকে যে আমি ওর নাগাল পাচ্ছিলাম না। ইকবাল হাঁটতে হাঁটতে গিয়ে সেই বিলের ধারে গিয়ে দাঁড়ায় এবং সেই আগের মতোই বিল থেকে দুটো হাত উপরে উঠে আসে এবং ইকবালকে টেনে নিয়ে বিলের মধ্যে চলে যায়। বেশ কিছুক্ষণ পরেও ইকবাল আর বিল থেকে ওঠে না। এই সমস্ত দৃশ্য চোখের সামনে দেখার পর আমিও বাকরুদ্ধ হয়ে যাই। আমার হাত পা যেন অসাড় হয়ে যায়, আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলি। অনেক কষ্টে আমি ইকবালের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ কোনো দিক থেকে পাওয়া যায় না। অনেকক্ষণ পর যখন ইকবাল বিল থেকে না ওঠে, আমি দৌড়ে গিয়ে মামা এবং মামিকে খবর দিই। আমার মামা মামি গ্রাম থেকে আরও কিছু লোকজনকে নিয়ে সেই বিলের ধারে যায় এবং অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ইকবালকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, ইকবালের কোনো খোঁজ তখনও পাওয়া যায়নি। একদিন আমি আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎই মনে হলো আমার জানালার ধারে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে যাই, উঠে জানালার সামনে গিয়ে দাঁড়াই এবং দাঁড়ানোর পর যা আমি চোখের সামনে দেখি তা দেখার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। সিঁধদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। আমি দেখি যে জানালার ধারে ইকবাল দাঁড়িয়ে আছে এবং আমাকে দুহাত দিয়ে ডাকছে। আমি পুরো ব্যাপারটা সেই মুহূর্তেই বুঝতে পারি যে এটা ইকবাল নয়, ইকবালের আত্মা। আমি আর দেরি না করে
ছুটে গিয়ে আমার আব্বু এবং আম্মিকে ডাকি এবং তাদেরকে সব ঘটনা খুলে বলি। সব কিছু শোনার পর আব্বু আর আম্মি ছুটে জানালার সামনে আসে, কিন্তু অবাক ব্যাপার, তখন সেখানে আর ইকবাল ছিল না। পরের দিন সকালবেলায় আমরা আবার সেই পীর বাবার কাছে যাই এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলি। পীর বাবা সব কিছু শোনার পর বলেন যে ইকবাল আমাকেও সেই বিলের কাছে নিয়ে যেতে চায়। তখন এই পীর বাবা আমাকেও একটা তাবিজ দেয় এবং বলে এই তাবিজ যেন মৃত্যু পর্যন্ত আমি না খুলি। আমি সেই তাবিজ আজও হাতে পরে থাকি এবং সেই দিনের পর থেকে আমার সঙ্গে আর সেরকম কোনো ঘটনা ঘটে না। এই ছিল আমার মামার ছেলের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ফারুক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আমি চাই আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠান এবং আমাদের ঘটনাগুলো শেয়ার করে দিন, যাতে আরও আপনার বন্ধুবান্ধব সবাই আমাদের ঘটনাগুলো শুনতে পারে। এবং সবাইকে বলুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমাদের পরিবারের সংখ্যাও বাড়তে থাকে এবং আমাদের শ্রোতার সংখ্যাও বাড়তে থাকে। আর বন্ধুরা, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা শনিবারের অশরীরী@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরী ইনবক্সেও পাঠাতে পারেন। ফারুক, আপনার ঘটনা পাঠানোর জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুনে নেওয়া যাক আজকের তৃতীয় ঘটনাটি। সত্য ঘটনা অবলম্বনে শনিবারে অশরীরী। তৃতীয় যে ঘটনাটা আপনাদেরকে আমি আজকে বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমারই মেসের রুম পার্টনারদের সঙ্গে। আমি কলেজে পড়াকালীন প্রথম 2 বছর হোস্টেলে থাকলেও তৃতীয় বছর আমি মেসে ছিলাম এবং আমার সঙ্গে আরও 10 জন ছিল। আমাদের মেসটা ছিল দোতলা। নিচের তালাতে আমরা থাকতাম এবং উপর তালায় থাকতো বাড়িওয়ালা। পুজোর ছুটিতে সবাই আমরা বাড়ি চলে যাই। দশমীর দিন সুরজিৎ, অরূপ, পাপাই এবং তন্ময় এরা 4 জন মেসে ফিরে আসে, কারণ যেহেতু ওদের টিউশন ছিল। সেই দিন রাতে ওরা প্ল্যান করে একটা প্ল্যানচেট করবে। কিছুদিন আগে পাপায়ের দাদু মারা যায়। ওরা ভেবেছিল প্ল্যানচেটের মাধ্যমে তার দাদুকেই ডাকবে। সেই অনুযায়ী কাজ। তারা রাত্রেবেলায় একটা প্ল্যানচেটের বোর্ড নিয়ে আসে এবং 4 জনে প্ল্যানচেট করতে বসে। একটি মোমবাতি জ্বালিয়ে নেয়, 1 ঘটি জল নেয় এবং প্ল্যানচেট শুরু করে। 4 জন 4 জনের হাত ধরে তার পাপায়ের দাদুকে ডাকতে থাকে। এক বনে তারা ডাকতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর হঠাৎই চারিদিকের আবহাওয়া পরিবর্তন হতে থাকে। মনে হয় যেন চারিদিকে প্রবল ঘূর্ণিঝড় বইছে। দরজাতে প্রবল জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর তারা লক্ষ্য করে প্ল্যানচেট বোর্ডের খুঁটিটা সচল হয়ে গেছে এবং একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করছে। এবং তারা আরও লক্ষ্য করে ঘরের মধ্যে কারো উপস্থিতি। একটা ছায়ামূর্তি ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এইসব দেখার পর তাদের 4 জনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাদের বাকশক্তি হারিয়ে ফেলে। তাদের সিট দাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, আমাদের যে বাড়ির মালিক ছিল উনি ছিলেন তান্ত্রিক। উনি তন্ত্রবিদ্যা সাধনা করতেন। এইসব ঘটনা যখন নিচে ঘটছে তখন উনিও সেই জিনিসগুলো বুঝতে পারেন এবং এটা বুঝতে পারেন যে কোনো এখানে অলৌকিক ঘটনা ঘটছে। উনি তখন সঙ্গে সঙ্গে ওপর থেকে নিচে নেমে আসে এবং দরজা ধাক্কা দিতে থাকে। কিন্তু রুমের মধ্যে যে 4 জন ছিল তাদের সেই মুহূর্তে নড়ারও ক্ষমতা ছিল না। তারা ওইভাবেই যেমনভাবে বসেছিল সেইভাবেই বসে আছে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর দরজা না খোলায় এক প্রকার দরজা ভেঙেই সেই বাড়ি মালিক ঘরের মধ্যে ঢুকে তাদের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এরা যেটা করছিল ঠিক করেনি। সে সঙ্গে সঙ্গে তার মন্ত্র পড়তে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সব কিছু আবার শান্ত হয়ে যায়। এবং এই সব ঘটনা যখন শেষ হয় তখন 4 জনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেকক্ষণ জল দেওয়ার পর তাদের 4 জনের জ্ঞান ফিরে আসে এবং তাদেরকে ওয়ার্ন করে দেওয়া হয় যেন দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটায়। এই ছিল
আমার হোস্টেলের বন্ধুদের একটা ভুল ঘটনা, যেটা হয়তো করা উচিত হয়নি। যাই হোক, ঘটনাটা ঘটেছিল এবং সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকের অষ্টম এপিসোডের 3টি ঘটনা। আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ঘটনা পাঠাতে পারেন। আপনাদের ঘটনা অবশ্যই আমাদের চ্যানেলে আমরা শোনাবো। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা শনিবারের অশরীরী@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ শনিবারের অশরীরী ইনবক্সেও পাঠাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের শনিবার। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।